সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি নির্বাচন, এই বিষয়গুলো সহ আরো নানা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব যেন কমছেই না। তবে এই প্রধান তিনটি ইস্যুতে বিএনপির বিপরীতে অবস্থান করছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। কেউই যেন ছাড় দিতে রাজি নয়। রাজনৈতিক দলগুলোর এই অনড় অবস্থানে অনেকের জালে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রশ্ন উঠছে, রাজনৈতিক অঙ্গনে এই ঐক্য অনেকের দোলাচালে আসলে কি হবে রাজনৈতিক কিংবা নির্বাচনের ভবিষ্যৎ কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি রাবে ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন প্রকৌশলী শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক। এরপরে রয়েছেন আব্দুল ওয়াদুদ ভুইয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করব। আমি প্রথমেই আলোচনাটি শুরু করতে চাই আব্দুল ওয়াদুদ ভুইয়া, আপনাকে দিয়ে। আমি একটু আগেই বলছিলাম, বিভিন্ন দলের বিভিন্ন মতামত, বিভিন্নভাবে তারা দাবি তুলছেন, বিভিন্ন মত প্রকাশ করছেন। দলগুলোর মাঝে অনেকের সৃষ্টি হচ্ছে, এই অনেকের জালে জড়িয়ে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনার মত কি? দেখুন, আমি বিশ্বাস করি নির্বাচন জড়াবে না, নির্বাচনে কোনো সমস্যা হবে না। নির্বাচন যথাসময়ে সরকারের ঘোষিত ফেব্রুয়ারি মাসেই হবে। কিন্তু এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে দেশি এবং বিদেশি বিভিন্ন গ্রুপ। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগ চক্রান্ত করছে নির্বাচনটাকে বানচাল করার জন্য, আর দেশে বসে জামাত ইসলামের নির্বাচনকে পেছানোর জন্য খুব বেশি তৎপর আরও অনেকে আছে। তো তাদের উদ্দেশ্য হলো নির্বাচন যত বেশি পিছাবে তত বেশি তারা ফায়দা হাসিল করতে পারবে। আর নির্বাচিত একটা সরকার যদি চলে আসে, গণতন্ত্র যদি পুনর্বাসিত হয়, যেই গণতন্ত্র পুনর্বাসনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি বিএনপি প্রায় 15 বছর, অনেক জীবন দিতে হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে। এর মধ্যে ইলিয়াস আলীকে স্মরণ না করলে নয়, এরকম অনেককে আমরা হারিয়েছি। সেই লড়াইটা ছিল শুধুমাত্র নির্বাচন এবং সুষ্ঠু একটি নির্বাচনের জন্য, যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে পুনরুদ্ধার করা যাবে, বিনা ভোটের নির্বাচন যাতে না হয়। সেই লড়াইয়ে আমাদের টার্গেটই ছিল, তারেক রহমানের মূল নির্দেশনাই ছিল যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণকে তোমরা মাঠে নামাতে না পারবা, ততক্ষণ এই ফ্যাসিস্টকে সরানো যাবে না। তাই আমরা করেছি, এবং আমাদের আন্দোলনের ফসল হিসাবে আপনার জুলাই বিপ্লব ঘটে গেল। সেখানে আপামর জনগণ, নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা, পেশাজীবী, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিশু পর্যন্ত 55 জন মারা গেল। শিশু হেলিকপ্টার থেকে গুলির কারণে। এই জোয়ার, এই পাবলিকের নামার পেছনে বিএনপির 15 বছরের নার্সিং ছিল। পানি ঢালছি আমরা একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কণ্ঠ উঁচু করে প্রোগ্রাম করেছি, বিশাল বিশাল সমাবেশ করেছি, বিভাগীয় সমাবেশ করেছি, তারুণ্যের সমাবেশ করেছি, জেলায় জেলায় প্রত্যেক সপ্তাহে আমরা প্রোগ্রাম নির্ধারিত ছিল। এইসবের কারণ হলো এই ফ্যাসিস্টকে আমরা ভয় পাই না, আপনারাও ভয় পাবেন না। আস্তে 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 মানুষের মধ্যে সাহস সঞ্চয় হয়েছে, এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত, জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম। তো কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য? নির্বাচন, একটি গণতন্ত্র, এটা সুষ্ঠু নির্বাচন। আমাদের 3-4 জেনারেশন ভোট দিতে পারে নাই, 20 বছর, 22 বছর, 25 বছরের ছেলেরা ভোট দিতে পারে নাই। এদের ভোট দেওয়া, আমরা নিজেরাই দিতে পারিনি ভোট দেওয়া। সেই ভোট কেন হবে না? আজকে যারা বলছে ভোটের বিরোধিতা করছে, চক্রান্ত করছে, ওরা দেশের ক্ষতি করার জন্য চেষ্টা করছে। দেখুন, একটা জায়গায় আমি মনে করি সরকারের ভুল হয়েছে। সরকার যদি আরো আগে থেকে নির্বাচন মুখী হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং নির্বাচন যদি আরো বিলম্ব হয়, আওয়ামী লীগের জন্য কিন্তু একটা এন্ট্রি হয়ে যাবে। আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ হবে যদি আরো দেরি হয়, আরো প্রলম্বিত হয়। তাহলে আজকে জামাত ইসলাম যে বিরোধিতা করছে, তাদের তো ভাবা উচিত যে আওয়ামী লীগ যদি ফিরে আসে,
প্রথম ফাঁসি হবে তাদের, অতীতে যেমন তাদের নেতাদের ফাঁসি হয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতি হবে এনসিপি এবং তাদের। বিএনপির ক্ষতি তো যা করার আওয়ামী লীগ করেছে, আরো করবে, আমরা অভ্যস্ত, আমরা ক্ষতি মেনে নিতে রাজি আছি। এই ক্ষতি তারা কেন বুঝতেছে না, এটা আমার মাথায় ধরছে না। যে নির্বাচন প্রলম্বিত হওয়া মানে হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি অ্যাক্সেস, একটি করিডোর সৃষ্টি হওয়া, আবার রিভেলেট হবে, আবার সন্ত্রাস করবে, নৈরাজ্য সৃষ্টি করবে। তো সেই জন্যই নির্বাচন যে কোনো উপায়ে খুব দ্রুত গতিতে করে ফেলতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যেতে চাই প্রকৌশলী শফিউল আলম তালুকদার আপনার কাছে। একটু আগেই যারা আব্দুল ওয়াদুদ ভাইয়া বলছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, নির্বাচন যদি সঠিক সময়ে না হয় তাহলে দেখা যাচ্ছে যে অন্য বেশ কিছু দল এসে সেই সময়টাতে ফায়দা নিতে পারেন বলে মনে করছেন। কিন্তু অন্য দিক থেকে দেখা যাচ্ছে অন্য দল বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি পুরো ফায়দা তুলে নেবে। এই যে এই দল বিরোধ, ঐক্যের মাঝামাঝি আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি ওদুদ ভাইয়ের সাথে মোটামুটি একমত যে আসলে যারা যারা এই মুহূর্তে রাজনৈতিক মাঠে আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি তরুণ দল, এরা সবাই আমার দৃষ্টিতে রেসপন্সিবল এবং পোর খাওয়া। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু বুঝতে পারে যে নির্বাচন না হলে দেশের অবস্থা যে অন্য জায়গায় গড়াতে পারে, সেটাতে ক্ষতিগ্রস্ত সবাই হবে, এটা কিন্তু তারা বুঝে। এবং আমি মনে করি তারা সেই দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং তারা নির্বাচনে আসবে। রাজনৈতিক দলের নির্বাচনে আসা ছাড়া গণতন্ত্রের প্র্যাকটিস হবে না, এবং গণতন্ত্র ছাড়া রাজনৈতিক দলের জন্য আসলে নিবিড় চাষাবাদ করা সম্ভব না। গণতন্ত্রকে রাখতে হবে। আমি তো দেখি না খুব একটা ডিফারেন্স তাদের ভিতরে আছে। আমি যেটা দেখি, সংস্কার তো হবেই, সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে এবং হচ্ছে। আমি দু একটা কথা বলবো যে সামাজিক সংস্কার এবং বিভিন্ন যে প্রশাসনিক সংস্কারগুলো হয়েছে, সেটা আমি এক্সাম্পল দিব যে কত বড়, অনেকগুলো অলরেডি শুরু হয়ে গেছে। আর যে জিনিসটা নিয়ে জামাতে ইসলাম মানে একটা অন্যতম বৃহৎ দল, তারা বলছে যে পিআর পদ্ধতিটা কিন্তু পরীক্ষিত না বাংলাদেশের জন্য। আমি ভোট দিব কিন্তু আমি ক্যান্ডিডেটকে দেখতে পাবো না, এটা কিন্তু আমাদের জনগণ এখনো অভ্যস্ত না। অনেক দেশে পিআর পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশ তো আমরা সেটা তো প্র্যাকটিস নাই, আমাদের সমাজে তো প্র্যাকটিস আনতে হবে। তো পিআর পদ্ধতিটা কি আপনাদের কিন্তু বুঝতে হবে। যে কোনো পদ্ধতি আনার আগে এটা কিন্তু জনগণের অংশগ্রহণ এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। আমি যদি ডেফিনেশন দিই, এন্ডিউরিং সোসাইটাল ট্রান্সফরমেশনটার জন্য কি দরকার? আপনার গভর্নমেন্টাল সিস্টেমটা কিন্তু প্রয়োজন না, গভর্নমেন্টাল সিস্টেম না, এটা দরকার হলো যে active agency of the people. What is active agency of the people? That is collective will of the people, rather than the structure of the government or mechanism of the government that serves the true catalyst for change. এই চেঞ্জের কথাটা বলতেছিলাম আমরা। এই চেঞ্জটার জন্য কি দরকার? এই চেঞ্জটার জন্য দরকার হলো আপনার পিপলস উইল অ্যান্ড পার্টিসিপেশন। আমার পিপল পার্টিসিপেশনটা কিভাবে হবে? আমাকে তো নির্বাচন ছাড়া পিপলস পার্টিসিপেশন সম্ভব না। নির্বাচনের মাধ্যমেই তো পিপলস পার্টিসিপেশন হবে। জনগণ তার নেতা বেছে নিবে, কোন নেতা তার জন্য উপযোগী, কোন নেতা তার নেতাকে নেতৃত্বে বসালে তাদের ইচ্ছাটা, তাদের চাহিদাটা পূরণ হবে, সেটার প্রতিফলন ঘটাবে নির্বাচনের মাধ্যমে, এবং সরাসরি নির্বাচিত হবে প্রতিনিধি, এবং সেইখানে তাদের জনগণ তাদের উইলটা, ইচ্ছাটা তার মাধ্যমে প্রতিফলন করবে।
জনাব শফিউল আলম তালুকদার, নির্বাচনের বিরোধীদের কেউ কথা বলছে না, নির্বাচন হোক, কিন্তু তাদের কিছু দাবির কথা হয়তো তারা বলছে। বিশেষ করে আমি এনসিপির কথা যদি বলি, তারা কয়েকটি দাবির কথা তুলে ধরছেন, যে গণঅভ্যুত্থান আর জুলাই সনদের কথা বলছেন, সংবিধান সংস্কারের কথা বলছেন। কারণ তারা মনে করেন যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যে দল যদি ক্ষমতায়, যে কোনো দল ক্ষমতায় আসলে সেক্ষেত্রে হয়তো তারা এই জায়গাগুলো থেকে, এই সিদ্ধান্তগুলো থেকে সরে আসতে পারেন। সেক্ষেত্রে তারা নিশ্চিত করার জন্য নির্বাচনের আগে এই সংস্কারগুলো চাচ্ছেন। এটা কি একটা জিনিস আমার মনে হয় আপনার প্রশ্নটা তাই। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সত্যি কথা কি, আমাদের রাজনীতিতে এক দল আরেক দলের উপর যে আস্থা, এই আস্থাহীনতার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা একে অপরকে বিশ্বাস করতে হবে। এটা এই দিন না যে সব দিনই যে আমি বিট্রে করব তা না। আমাদের যদি একে অপরের উপর আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, রাজনীতি করা যাবে না। এখন এনসিপি তরুণ দল, সবারই প্রাণের দল। আমরা এক একজন কোনো না কোনো দলের প্রতি বায়াসড, কিন্তু এনসিপিকে কিন্তু আমরা লালন করি, কেন আমাদের পরবর্তী জেনারেশন তারা একটা নতুন মতবাদ নিয়ে নতুন দল করুক, সেটা আমরা চাই। রাজনীতিতে বহু দলের প্র্যাকটিস দরকার আছে গণতন্ত্রের সাথে। অদূত ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এবং জিয়াউর রহমান সাহেব, এই বিএনপি বর্তমানে সর্ববৃহৎ দল, মানে মোটামুটিভাবে হিসাবে তাই দেখা যাচ্ছে। তো এই বিএনপির ভিতরে বিএনপির প্রতিষ্ঠাতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে নাকি এ দেশের, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এইখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। এবং এই প্র্যাকটিসটা, যে বহুদলীয় গণতন্ত্র যদি আমাদের এখানে না থাকে, তাহলে তো আমি ওই নর্থ কোরিয়া হয়ে যাব। আমি তো এখানে আমার ব্যালেন্স অফ পাওয়ার নষ্ট হয়ে যাবে। এখানে আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আমার বিরোধী দল থাকার দরকার আছে। সেই জিনিসটা কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রতিষ্ঠা করেছিলেন। কারণ আমরা 75-এ যখন একদলীয় বাকশালের ভিতরে পড়েছিলাম, সেখান থেকে উত্তরণ কিন্তু আমরা পরবর্তীতে অনেক ধাপ পেরিয়ে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন, তখন আওয়ামী লীগের পুনর্জন্ম হলো, বিএনপির জন্ম হলো 78-এ। তারপর আস্তে 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 বহুদলীয় গণতন্ত্র আবার মুক্ত আলোয় বেরিয়ে আসলো। এই জন্য বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই একে অপরের উপর আস্থা থাকতে হবে, একে অপরের উপর দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম তালুকদার। আপনার একটা ছোট বিরতি নিয়ে আসবো, এরপর আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি। কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা ফিরবো আলোচনা। এই মুহূর্তে আমি যেতে চাই আব্দুল ওয়াদুদ ভুইয়া আপনার কাছে আমি যে প্রশ্নটি এই মুহূর্তে রাখবো, আপনি একটু আগেই বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, আপনি খুব জোর দিয়ে কথাটি বলেছেন। অন্যদিকে এনসিপির একজন মুখ্য সমন্বয়ক, তিনি গত 12 আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এইভাবে বলেছিলেন যে আমি ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ হিসাবে তিনি বলছেন নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি, আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। তাদেরই যে দাবি, এই দাবি কি শুধুই অযৌক্তিক বলে মনে করছেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? প্রথমত তাদের বা আমাদের জুলাই বিপ্লবকে বিপ্লব বলা ঠিক হবে না, অভ্যুত্থানকে সম্মান রেখেই বলছি, সম্মান জানিয়ে বলছি, যারা আত্মত্যাগ স্বীকার করেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের সেই প্রতিকার এবং তাদের সহানুভূতি, তাদের প্রতি তাদের পুনর্বাসন, এগুলা মাথায় রেখেই বলছি, সমর্থন করেই বলছি যে এখানে আসলে বেসিক্যালি নাসিরউদ্দিন পাটোয়ারি সম্ভবত এই কথা বলেছে। তো সে বেসিক্যালি আলোচনায় থাকার জন্যই, মানে এনসিপিকে, যেহেতু এনসিপির সমর্থন নাই, এখন আন্দোলনকারীরা সবাই তো যার যার ঘরে ফিরে চলে গেছে। কেউ বিএনপি করতো, ছাত্রদল করতো, যুবদল করতো, চলে গেছে। কেউ শিবির করতো, তারা চলে গেছে। কেউ স্টুডেন্ট, রিয়েল স্টুডেন্ট, তারা পড়ার টেবিলে চলে গেছে। এখন তো এনসিপির সাথে কেউ নাই। কিন্তু তাহলে এত স্বল্প সংখ্যক লোক দিয়ে তারা কি করবে? তারা একটা সাউন্ড করে যাতে তারা জনগণের আলোচনায় থাকে। এই যে এই সাউন্ডটা না দিলে কিন্তু এই আলোচনাটা আপনি করতেন না। তা সে কি জাদুকর, সে কি পীর, সে কি আল্লাহর অলি যে ফেব্রুয়ারিতে হবেই না এরকম ঘোষণা কি করে দেয়? আমরা তো সরকার ঘোষণা করার পরে, সবাই সমর্থন করার পরেই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, রোড ম্যাপ হয়ে গেছে ইলেকশনের। সে কি করে বলে? এটা হলো শুধু অনলি ফর
মানে জনগণের কাছে গুরুত্ব বাড়ানোর জন্য, আলোচনায় থাকার জন্য। আর তারা যেই সকল যুক্তি দিয়ে বলেছে সংবিধান সংশোধন কোনো ইন্টারিয়াম গভর্নমেন্টের পক্ষে সংশোধন করা সম্ভব নয় এবং সেটা বৈধ হবে না, লিগ্যাল হবে না। এটা করতে হবে পার্লামেন্টে, মেজরিটির সাপোর্ট নিয়ে সংবিধান সংশোধন করতে হবে, সেটা পরবর্তী পার্লামেন্টে হবে। যদি আপনাদের সাহস থাকে, সুযোগ থাকে ভয় করতে, আপনারাও তো সরকারে আসতে পারেন, আপনারা সংশোধন করবেন, জামাতও তো সরকারে আসতে পারে। আপনাদের বিএনপিকে আশঙ্কা করছেন কেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে বিএনপি চলে আসবে? আপনিও তো আসতে পারেন, আপনারাও তো আসতে পারেন। তাহলে সংবিধান সেখানে সংশোধন হবে। আর যে সংস্কারের কথা বলছেন, সংস্কারের সাথে বিষয় তো মোটামুটি সবাই একমত হয়ে গেছে। মেজরিটি ইস্যুতে সংস্কারের প্রশ্নে আমরা একমত হয়ে গেছি, তারাও একমত হয়েছে, আমরাও একমত হয়েছে, হয়তো 19-20 হয়েছে। এই যে ঐক্যমত্যের সংস্কার কমিশন, সেটা তারা তো স্যাটিসফাইড, তারা যা যা চেয়েছে তারা পেয়েছে। এখন সংস্কারের তো কোনো শেষ নাই। সংস্কার এবং মানে বিউটিফিকেশন বা সংস্কার অথবা বর্ধিতকরণ, উন্নয়ন, এগুলো তো শেষ নাই। এগুলো কালের পর কাল হবে, দিনের পর দিন হবে, বছরের পর বছর হবে। তাহলে কি সারা জীবনের সংস্কার একসাথে করে ইনুসাব যাবে? এত বছর উনি বাঁচতে পারবেন? বয়স আছে? সারা জীবনের সংস্কার, যতদিন পৃথিবী বাঁচবে ততদিনের সংস্কার করে ফেলবেন? এটা তো পসিবল না। তাহলে সুনির্দিষ্ট একটা অংশের সংস্কার করতে হবে। সেই সংস্কারটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংস্কার। সেই সংস্কার ইতিমধ্যে হয়ে গেছে। সে শুধু ইলেকশনকে থ্রেট করেছে তা না, সে সেনাবাহিনীকে কটাক্ষ করেছে। আমাদের যে গর্বের একটা জায়গা আছে, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে ক্ষুদ্র সেনাবাহিনীর যে ভূমিকা, সেই সেনাবাহিনীকে অপদস্থ করেছে, সেনাবাহিনীর পরিবারগুলোকে নিয়ে অপদস্থ করেছে তারা। অতএব এগুলা কোনো সভ্য মানুষের পক্ষে এই জাতীয় আচরণ করা ঠিক না। আপনাকে ধন্যবাদ প্রকৌশলী শফিউল আলম তালুকদার। আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, তবে আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটি নিব। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরবো। শফিউল আলম তালুকদার, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, এই যে এনসিপির এই যুক্তি, যে কথাটি তারা বললেন যে তাদের ভাইকে ফেরত দিয়ে, তারপর তাদের তো না, আমাদের সকলের ভাই বোন যারা মারা গেছেন জুলাইয়ের অভ্যুত্থানে, তাদের লাশের কথা বলছেন, মৃতদের কথা বলছেন, ফেরত দিয়ে নির্বাচনে যেতে হবে, এই কথাটির সাথে আপনি কতটা একমত? আসলে আমি এনসিপির ওই ইয়াং ছেলেপেলেদের, রাজনীতিকদের এই কথাটাকে সেইভাবে মূল্যায়ন করতে চাই না। অনেক সময় তারা এক্সটেম্পো মেরে ফেলে এবং ইট ইজ এক্সট্রিম থিং। ইট ইজ, আমার কাছে এটার কোনো ভ্যালু নাই এবং তারা হয়তো কোনো কারণবশত এটা বলেছে এবং নিজেরাও জানে এটা মূল্যায়িত হবে না, এটা মূল্যায়ন করা সম্ভব না। আমরা এই বিষয়টাকে, আমাদের ভাইদের কথা বলা হচ্ছে যারা প্রাণ দিয়েছে, তাদের বিষয়টা মূল্যায়ন করা হবে না? না, মূল্যায়ন বলতে যে সে যে কথাটা বলেছে, একজন মানুষ শহীদ হওয়া, একটা ছেলে শহীদ হওয়ার পরে আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনরা শহীদ হয়েছে, তারা ফেরত এসে নির্বাচন করতে হবে, এইটার জন্য তো তারা শহীদ হয় নাই। এবং এই কথাটা তো তারা দাবি আদায়ের তারা এই দাবিটা করছেন কারণ হচ্ছে তারা জুলাই সনদের কথা বলছিলেন। জুলাই সনদ, আমাদের এই যে জুলাই সনদ বলেন, অন্যান্য যা কিছুই বলেন, সব কিছু নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। নিয়মতান্ত্রিকভাবে আমরা আজকে হুমজিক্যালি একটা জিনিস করে ফেললে এটা কিন্তু আর পরে এটা লাস্টিং করানো যাবে না। সেই জন্য এমনভাবে করতে হবে ম্যাচুরিটির সাথে, যে এইটা করলে পরে জনগণ কর্তৃক সমর্থিত যেন হয়। জুলাই সনদে তো মোটামুটি অনেক বিষয়ই সবাই ঐক্যমতে পৌঁছে গেছে, আর সামান্য যে জিনিসটুকু আছে এটা তো অ্যাকোমোডেট করাই যাবে, এটা নিয়ে এত বাড়াবাড়ির তো কিছু নাই। আর সত্যি কথা বলতে কি, নির্বাচন করা যাবে না এই ধরনের থ্রেট দেওয়ার মতো অথরিটি সেই ছেলেটির আছে কি না, এটা আমার বিবেচনায় আনতে হবে। আমার মনে হয় যে এই জিনিসগুলো, অনেক জিনিসে আমরা অ্যাভয়েড করতে পারি, যে তাদেরকে এত বেশি অন্য কথাগুলা, যে এক্সট্রিম কথাগুলাকে আমরা বেশি মূল্যায়ন না করাই ভালো। তারা এই জিনিসগুলো আসলে এমনও হতে পারে তারা এই কথাগুলো বলে বার্গেনিং করতে পারে, এই কথাগুলো বলে তারা নিজেদেরকে একটু আপলিফট করতে পারে। অনেকে বলছেন যে এনসিপি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তাকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে, আপনার কি মত? আমার মনে হয় তাদের
অ্যাচিভমেন্ট যা করার, আমার তো মনে হয় তাদের এই যে অ্যাচিভমেন্ট, তারা একটা বিপ্লবের, অদূত ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি কিন্তু সবসময়ই এটাকে বিপ্লব বলি, কারণ সবগুলো প্যারামিটার শো করে যে এটা ঠিক গণ অভ্যুত্থান না, এটা বিপ্লব। বিপ্লব কিন্তু সহজে নিভে যায় না। তাদের বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা সেটা পরিপূর্ণ না আসার পরে আবার এটা উঠে আসে। সেই জন্য আমি এটা পরে যাচ্ছি এই কথাটায়। তো এই বিপ্লবের নেতৃত্ব দেওয়া, বিপ্লব কিন্তু একদিনে সংগঠিত হয় না, এটা যুগ যুগ ধরে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। একবার যেমন বন্যা এবং প্লাবন, দুই জিনিস। বিপ্লব হলো প্লাবন, বন্যা না। সেই প্লাবন সেটা কিন্তু একবারে আসে না। তারা হয়তো এনসিপির এই নেতারা, তখন তো এনসিপি ছিল না, সত্যি কথা অর্থ কি, এই স্টুডেন্টরা এবং স্টুডেন্টরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সাথে কিন্তু আপাময় জনগণ অংশগ্রহণ করেছে। কৃষক, শ্রমিক, লেবার, রিক্সাওয়ালা সবাই অংশগ্রহণ, মা বোন বা ঘরের থেকে বেরিয়ে আসছে, যে যেভাবে পারে এটাকে পার্টিসিপেট করেছে। সুতরাং তারা যে এনসিপি নেতৃত্ব দিয়েছে তা না, সেই জেনজিদের একটা অংশ বেরিয়ে যে এনসিপি করেছে। তারা যে পুরা সেই জেনজিকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু আমি বলছি না, কারণ নির্বাচন ছাড়া তারা রিপ্রেজেন্ট করে কিনা এটা প্রমাণ করার দুষ্কর ব্যাপার। সুতরাং কিন্তু আমরা ধরে নিলাম তারাই এক অংশ, কিন্তু তারা যদি নির্বাচন মতো তারা জীবন শুরু করলো, তারা সময় যাবে, তারা বড় রাজনীতিবিদ হবে, দেশের পক্ষে কাজ করবে, আর সেই ধরনের রেজাল্ট যদি ইলেকশনে করতে না পারে, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। অসুবিধা কি? দেশের জন্য তো কাজ করতে হলে সবসময় চেয়ারে বসতে হবে এমন কোনো কথা নাই, নাকি ছোট বয়সে চেয়ারের পাশে ঘোরাফেরা করতে করতে তাদের কি হ্যাবিট যদি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। আপনাকে ধন্যবাদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা জানি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, এই বিষয়ে অনেকে বলছেন যে সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বিশেষ করে এনসিপি অপরিকল্পিত প্রতিশ্রুতি ভঙ্গ হিসাবে দেখছেন, আপনি কি বলবেন? দেখুন, এটা ওই যে আমি আগেও বলেছি, তারা মানুষের মুখে একটু থাকার জন্য এক এক সময় এক একটা বোমা ছাড়ছে, যার কারণে মানুষের কাছে তারা যাতে জীবিত থাকে, মানে শূন্য কলস বাজে বেশি, পানি ভর্তি থাকলে তো বাজে না। তাদের অবস্থা হয়েছে কলস শূন্য, শব্দ করছে বেশি। অতএব যেমন বললো তারা যে লাশ তুলে মৃত শহীদদেরকে তুলে আনার পরে আনতে পারলেই, তারা তুলে আনার কথা বলেননি, বলেছেন যে আমার মৃত ভাইকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। ফেরত একই কথা হলো, লাশ যদি তুলে এনে ইলেকশন দিতে হয়, এই শর্তে পৃথিবী কেন প্রাকৃতিকভাবে, ধর্মতাত্ত্বিকভাবে এবং ঐশ্বরিকভাবে কোনোভাবেই তো পৃথিবীতে কোনো শহীদ বা মৃত ব্যক্তি উঠে আসে না। তো এটা অবান্তর একটা আলোচনার, মুখরোচক আলোচনার জন্য একটা বোমা ছাড়ছে, আর কিছু না। আর বাকি যেগুলো বলছে সেগুলা এমন কোনো দর্তব্যের মধ্যে পড়ে না। জুলাই সনদপত্র হয়ে গেছে, তারপরে জুলাই সনদপত্র হচ্ছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে। এখন যদি জুলাই সনদ করতে চায় করবে, এটা তো 10 দিনের ব্যাপার, 5 দিনের ব্যাপার। কিন্তু এই জুলাই সনদ করতে হলে তো সংসদ লাগবে, পার্লামেন্ট লাগবে, পরবর্তী পার্লামেন্টে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো পরবর্তী পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হলে আপনাকে এখনই এমন জরুরি কিছু নয়। এগুলা ধরে আপনার ইলেকশনের বিরোধিতা করা মানে হলো তারা যে মজা পেয়েছে, মজা, ক্ষমতার পাওয়ারের যে মজা পেয়েছে, এই মজাটা আরো বেশি দিন পেতে চায়। যে ধরেন টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি ঘোড়া যেটা পেয়েছে, প্রশাসনিক সম্মান টম্মান, প্রশাসন তো ওদেরকে খুব কঠিনভাবে কিছুদিন বা এখনো সম্মান টম্মান দিয়ে অস্থির করে ফেলছে। মানে সমন্বয়ক বললেই প্রশাসন কেঁপে উঠছে, এরকম একটা ভাব। এটা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও ছাত্র নেতাদের একটা এরকম একটা পজিশন গিয়েছিল এরশাদের পরে। এই ছাত্র নেতাদের জয় জয়কার, যে যেদিক দিয়ে পারছে দুর্নীতি করছে, অনিয়ম করছে ছাত্র নেতারা, সর্বদলীয় ছাত্র নেতারাই। অতএব এটা তারা যে মজা এবং মৌকা পেয়ে গেছে, সেই লোভ মোহ থেকে তারা বের হতে পারছে না। তারা জানে ইলেকশন হলেই তাদের আর খবর থাকবে না, ইলেকশন হলেই তাদের আর ওই পাওয়ারটা থাকবে না। তাদের যে এখন যে শত শত কোটি টাকা বানাচ্ছে, হাজার কোটি টাকা বানাচ্ছে, এটা বানানোর সুযোগ থাকবে না, যার কারণে তারা
ইলেকশনটা চায় না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম তালুকদার। আপনার কাছে আপনার প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে দলের প্রতি দলের যে অনাস্থা বা আস্থার অভাব রয়েছে, এই আস্থার অভাবটি কেন, বা আস্থা ফিরিয়ে আনতে কি কোনো দল দলের প্রতি এমন কোনো কাজ করেছে? আসলে আমি যদি স্পেসিফিক নাম ধরে বলি, এনসিপির বিএনপির উপর যে আস্থা নেই, তাহলে বিএনপি কি কোনো কাজ করেছে আস্থা ফিরানোর জন্য? বিএনপি কাজ করেনি কি আমি সেটি তো বুঝলাম না। বিএনপি সর্ববৃহৎ দল বর্তমানে, এবং সে যত দোষ নন্দ ঘোষের মতো দেখা যাচ্ছে। সো আমি শুধু এটাই বলতে চাই যে বিএনপি যেহেতু বড় স্টেক হোল্ডার, তারা অনেক কিছুই সহ্য করতেছে। বিএনপির একটা বিপ্লবী দলে পরিণত হয়েছে, লাস্ট 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে অনেক ধৈর্য ধারণ করেছে। বিএনপির একমাত্র মূলধন হলো ধৈর্য, এখনও তারা ধৈর্য ধারণ করেছে, এবং এদের নেতা মানে চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে শুরু করে একদম কর্মী লেভেল সবাই কিন্তু ধৈর্য ধারণ করে আছে। আরেকটু ধৈর্য ধারণ করবে, আরেকটু অ্যাকোমোডেট করলেই এটা সলভ হয়ে যাবে। এটা খুব একটা কঠিন কোনো কিছু হবে না। সো আস্থা ফিরে আসবে, কারণ জামাত ইসলাম তো অনেক দিনই বহুবার বিএনপির সাথে রাজনৈতিক অ্যালায়েন্স করেছে। তো জামাত ইসলাম আমার মনে হয় না কোনো ডিস্টার্ব মানে কোনো রকম সমস্যা হবে, কারণ তারাও রেসপন্সিবল দল। তারা যেই ধরনের পিআর বলতেছে, আবার ইলেকশনের বিরোধিতা কিন্তু তারা করছে না। ইলেকশনের বিরোধিতা যেহেতু তারা করছে না, তা আমি মনে করি যে ইলেকশন ইউনূস সাহেব যেহেতু বলেছে যে ফেব্রুয়ারিতে হবে, দৃঢ়ভাবে এটা হবে। কারণ ইউনূস সাহেব এমন একজন ব্যক্তি, উনি কিন্তু জেনে বুঝেই কথা বলেন। উনি এমন একটা সময় বাংলাদেশের ক্ষমতা এসছেন, উনি কিন্তু খুব ভালোভাবেই জানেন যে এটা বিপ্লবের পরে ক্ষমতায় আসা মানে কতটা রিস্কি, কিন্তু তারপরে উনি কিন্তু এই ক্ষমতায় এসছেন দেশের প্রতি ভালোবাসার টানে, এবং বিভিন্ন শত্রুতার বিরুদ্ধে, বিভিন্ন প্রতিকূলতার ভিতরে উনি এই ক্ষমতায় নিয়েছেন দেশের প্রতি ভালোবাসায়, এবং কেউ কিন্তু আশেপাশের কেউ কিন্তু তাকে কোনো টাচ করতে পারেনি। এবং আমি বিশ্বাস করি উনি যেই ধরনের গ্লোবাল ফিগার, ওনাকে টাচ করা সম্ভব না, এবং অন্য কারো পক্ষে এই দুঃসময়ে এই ক্ষমতা নেওয়াও সম্ভব ছিল না। এটা আমাদের ভাগ্য এই দেশের লোকের যে ইউনূস সাহেব সেই সময় রাজি হয়েছিলেন, এবং ভবিষ্যতে আমি আজকে সময় হয়তো স্বল্প না, এত কিছু কথা বলতাম। ওনার যেহেতু পলিটিক্যাল পার্টি নেই, ওনার অ্যাকচুয়ালি যে মূল্যায়নটা হচ্ছে না ঠিকভাবে। উনি ইকোনমিক্স অর্থনীতিতে কি ধরনের অবদান রাখলেন, এবং সংস্কারের অনেক জিনিস যে উনি অলরেডি শুরু করে দিয়েছেন, সেই বিষয়ে আমি আরেকদিন কথা বলার ইচ্ছা রাখি, কারণ সময় স্বল্পতা আমি বলতে পারছি না। কিন্তু এই ইউনূস সাহেবকে আমি বলতে পারি যে ব্যাংকিং, শুধু একটা কথা, ব্যাংকিং সেক্টরটা যে আইসিইউতে এখন, তারপরে সেটা ভেন্টিলেশনে চলে গেছিল, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু আইসিইউ হয়ে এখন ক্যাবিনে আসছে, এখন একটু পরে রিলিজ হয়ে যাবে। তো এইরকম একটা উন্নয়ন উনি করেছেন। শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে একটা কথা বললাম, এরকম 8-10টা সেক্টর আমি এখন বলতে পারি। কিন্তু আমার মনে হয় এই দায়িত্বটা ওনার নেওয়ার জন্য এই 84-85 বছর বয়সে ওনার কোনোই দরকার ছিল না, কিন্তু উনি যেহেতু নিয়েছে, আমি আমাদের মনে করি আমরা এবং ভবিষ্যৎ প্রজন্ম আমরা গ্রেটফুল থাকবো তার কাছে, কৃতজ্ঞ থাকবো তার কাছে। এই কথা আমি ওনার জন্য বলতে পারি। উনি যেহেতু বলেছেন, আমি ওনার কথা আস্থা রাখতে চাই। উনি সম্মানী ব্যক্তি, উনি একমাত্র বর্তমানে একটা গ্লোবাল ফিগার। যে আপনারা বলেন গ্লোবাল ফিগার, ট্রাম্প আছে, পুতিন আছে, ওরা তো ক্ষমতার কারণে গ্লোবাল ফিগার। কিন্তু ইউনূস সাহেব কিন্তু, প্রফেসর ইউনূস কিন্তু ক্ষমতার কারণে গ্লোবাল ফিগার না, উনি কিন্তু ওনার ক্যারিজমার কারণে, ওনার কোয়ালিটিতে উনি গ্লোবাল ফিগার হয়েছেন। এবং এই ধরনের গ্লোবাল ফিগার বর্তমানে নেয়। আমরা উই আর ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ থেকে ইউনূস সাহেব বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করে। আমরা গর্বিত যে উনি এই দায়িত্ব নিয়েছেন, এবং উনি যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আপনাকে ধন্যবাদ। আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনার কাছে প্রশ্ন, এই যে ঐক্য অনেকের এই দোলাচলে আসলে নির্বাচন কতটা সমাধান হতে পারে, আর নির্বাচন কি হলো এই মুহূর্তে, নির্বাচনটা কি সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করছেন? অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্যই এদেশের মানুষ 15-16 বছর কষ্ট করেছে। বিরোধী দলগুলো 16-17 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, মামলা খেয়ে হয়রানি হয়েছে। অতএব এর থেকে যে শিক্ষা আমরা দেশবাসী, দলগুলো গ্রহণ করেছে, অবশ্যই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এটা যেমন সরকারের দায়িত্ব, তেমনিভাবে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব।
আমরা এরকম চিন্তাও মানে আমাদের মধ্যে আছে যে ম্যান টু ম্যান ভোটটা নেওয়া। আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনি কি মনে করেন না নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের প্রয়োজন? অবশ্যই ঐক্য, বৃহত্তর স্বার্থে যেই অভ্যুত্থান জুলাইতে হয়েছে সেই অভ্যুত্থানকে সফল করতে হলে আমাদের ঐক্য প্রয়োজন। ঐক্য ছাড়া এই ফ্যাসিস্টকে ঠেকানো যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী শফিউল আলম তালুকদার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।